নমস্কার সবাইকে, গুড মর্নিং। আশা করি তোমরা সকালে খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 7:30। আমরা কেবলমাত্র ঘর থেকে বেরোলাম, আর আজকে দেখো কি সূর্যের তাপ, কি রোদ উঠেছে। এই যে সকালে উঠে আমার কোলে বসেছে, কোলে না পিঠে, মাথার উপরে, কাঁধে। তো এইভাবে অনেকক্ষণ থেকে নাচ গোছ করানো হচ্ছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেই। এখনো কোনো কিছুই করা হয়নি, সমস্ত কিছু আস্তে আস্তে করতে হবে। আমার নাম হচ্ছে কি উড়ে গেলাম। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। স্মাইল, হাই করে দাও। এই মা কাপড় কাপড় মুছিছে। সারা রাত শান্তিতে ঘুমানোর পর সকালে উঠেই জীবনযুদ্ধ শুরু হয়। যদিও বা আর ঘুমটা শান্তি নেই, অশান্তিতে পরিণত হয়েছে। কারণ সারা রাত যতবার ঘুম থেকে উঠতে হয়, সকালে উঠে ইচ্ছে করে একটু ঘুমাই, কিন্তু তার আর কোনো উপায় নেই। সকালে কিন্তু উঠতেই হয়, টাইম মতো সব কিছু করতেই হয়। প্রথমে উঠে আগে টেবিলটা পরিষ্কার করে নিলাম। আসলে টেবিলটা যদি পরিষ্কার না করি তাহলে বাচ্চাদের খাবার বানাতে অনেকটাই লেট হয়ে যায়। তারপর বাটি বোতল এগুলো ধুয়ে নিয়ে এসেছি। এই যে এখন বিছানাটা গোছাচ্ছি। তার উপর শীতকাল, বিছানাতে কিন্তু এক গাদা জিনিসপত্র এসে গেছে, লেপ, কাঁথা, কম্বল, অনেক কিছু। সব কিছু বিছানা থেকে আগে মাটিতে নামিয়ে নিলাম। মাটি তো না, ওটা মেজে, তো মাটি ভরার কোনো একটা উপায় নেই। আর দেখো সারা রাত ধরে বাচ্চাদের সঙ্গে যুদ্ধ করতে করতে বিছানাটা যেন একটা কুরুক্ষেত্রের যুদ্ধর মতন অবস্থা হয়েছে। একদম টেনে টেনে ঠিক করে নিচ্ছি। আর কি পরিমাণে ধুলো উঠছে সেটা একবার নিজের চোখেই দেখো। তবে সবাই যে ধুলো পায়ে চড়ে এমনটা না, না তো বাচ্চারা ধুলো পায়ে চড়ে, না তো আমরা। তবু এতটা পরিমাণে ধুলো হয়, যেহেতু গ্রামের বাড়ি আর আমাদের আশেপাশেই সামনে পিছনে জমি। সেই জমি দুদিন বাদে বাদেই চাষ করে ট্রাক্টর আসে, তারপর রাস্তাগুলো ভীষণ ধুলো, সেই জন্যই কিন্তু এতটা পরিমাণে ধুলো জমে। দুদিন বাদে বাদেই কিন্তু আমাদের চাদর টাদর ধোয়া হয়, তবুও প্রচুর পরিমাণে ধুলো জমে। হয়তো দেখে প্রথমে কেউ ভাববে এরা মনে হয় মাসের পর মাস কাঁথা কম্বল কোনো কিছুই ধোয় না। কয়েকদিন আগে ওই 2-3 দিন মতন হবে, তোমাদেরকে বলেছিলাম যে আমার দাঁত প্রচণ্ড ব্যথা ছিল। তারপর একটা মা আর কি ওই যে ফেরিওলার কাছ থেকে পাউডার নিচ্ছে টুথপেস্টের, সেইটা ব্যবহার করে আমার দাঁত খুবই ভালো রয়েছে। তো এই যে পাউডারটা, তারা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে দেখো, টুথপেস্ট হিম টুথ পাউডারটা ভীষণ ভালো। তো এখন হচ্ছে আমি ব্রাশ করব, তাই হলাম তোমাদের দেখিয়ে দেই। যে দেখো, আমার এক হাতে মাজন আর এক হাতের আঙ্গুল দিয়ে কিন্তু আমি দাঁত ঘষতেছি। এটা যেহেতু অনেকটাই গুঁড়ো গুঁড়ো টাইপ, তাই কিন্তু ব্রাশ দিয়ে একদমই করা যায় না। একবার তো ব্রাশ দিয়ে আমি করার চেষ্টা করেছি, কিন্তু তখন আমার অনেকটাই খারাপ লেগেছে। যেহেতু আমার দাঁত দিয়ে রক্ত বের হয়, তার উপর দাঁতের ব্যথা, তাই কিন্তু আমি আঙ্গুল দিয়ে করতেই অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করি। তাতে আমার কোনো রকম ক্ষতিও হয় না। আর ব্রাশ দিয়ে করার থেকে মনে হয় আমার হাত দিয়ে করাটাই অনেক ভালো। কারণ যাদের রক্ত বের হয় তাদের কিন্তু ব্রাশ দিয়ে করলে রক্ত একটু হলেও বের হয়, যেমনটা আমার হয়। আর হাত দিয়ে করলে সেরকম কোনো সমস্যাই নেই। ঝাড়ু বের করেছি উঠোনটা ঝাড় দিব বলে, তখনই দেখি এই প্রদীপগুলো এখানে পড়ে রয়েছে। দেখতে দেখতেই পুজোটা শেষ হয়ে গেল, আবার সেই একটা বছরের অপেক্ষা। এই গত বছরের প্রদীপগুলো কয়েকদিন আগেই এইখান থেকে ফেলে দিয়েছি। ঠিক এই জায়গাটাই এভাবেই সাজানো ছিল, কারণ একদিনের জন্যই কিন্তু প্রদীপগুলো কেনা হয়, তারপর সারাটা বছর আর কাজে লাগে না, তারপর কিন্তু ফেলেই দিতে হয়। তো এই যে প্রদীপগুলো ঝাড় দিব বলে ঝাড়ু এনেছি, তখন দেখলাম এলোমেলোভাবে আছে, তাই এই জায়গাটাতে গুছিয়ে রাখলাম। প্রত্যেক দিন ভোরবেলা ওই 3:30-4টার দিকে মা উঠে উঠোন ঝাড় দেয়, ঠাকুর পুজো করে, তারপর কিন্তু ভোরের কীর্তনে যায়। আর সকালবেলা উঠে উঠোনটা কিন্তু আবার ঝাড় দিতে হয়, কারণ শীত পড়ে। যদিও বা রাত্রে ওই ভোরের দিকে উঠোনটা ঝাড় না দিত, আসলে যেহেতু ঠাকুর পুজো, আর উঠোন ঝাড় না দিলে কিন্তু ঠাকুরটাও নাকি পুজো করা যায় না। আবার ঠাকুর পুজো না করেও নাকি কীর্তনে যাওয়া যায় না, যেটা আর কি শুনি। আর এই যে ঠাকুরের সামন সাইডটা, ওইটা আর কি মা ঝাড় দেয় না রাত্রিবেলা, যেহেতু স্নান করে না। তবে কিন্তু আমরা ওই সাইডটা না ছোঁয়াছুঁয়ি করি। আর উঠোনটা ঝাড় দিতে গিয়ে দেখি ওই সাইডটায় মোটামুটি একটু আবার ঘাস গজিয়েছে। কিছুদিন আগেই ওই সাইডটা মা আর আমি পরিষ্কার করেছিলাম। অনেকটাই তুলসীর গাছ ছিল, তবে পূজার আগে আগে পরিষ্কার করেছি, তো এই জন্য হয়তো বা আরোবার ঘাস গজাচ্ছে।
আর আমাদের উঠোনটা আগে অনেকটাই উঁচা ছিল, তারপরে এখন মাটিগুলো ধুয়ে ধুয়ে অনেকটাই নিচু হয়ে যাচ্ছে। তবে যেহেতু বৃষ্টি হয় আর অনেকটাই ধুলো হয়ে যায়, এই ধুলোগুলো অনেকটাই পরিষ্কার করার চেষ্টা করি, তাই যতটা সম্ভব ধুলোগুলো মানে টেনে টেনে নেই যাতে পরিষ্কার হয়ে যায়। কিন্তু অন্যদিকে আবার দেখি অনেকটাই লস হয়ে যাচ্ছে, কারণ বাড়ির ধুলো বাইরে ফেলে দেওয়া হচ্ছে, তার উপর ধুলো আবার একদিন যদি একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করে, দ্বিতীয় দিন কিন্তু আবার বেশি পরিমাণে ধুলো হয়ে যায়। কালকের একটু বাসি ভাত রয়েছে, তাই ভাবলাম একটু সয়াবিন ভাজা করে বাসি ভাতটা খাই। সমস্ত কিছু জিনিস রেডি করেছি, মানে কড়াই টড়াই তো রান্নাঘরে থাকে, সমস্ত জিনিস এই গ্যাসের ঘরে আনলাম। তখনই ছেলে উঠে পড়লো, তাই ছেলেকে কোলে নিয়ে এই যে সয়াবিনটা বানাবো। যেহেতু সমস্ত কিছু রেডি করেছি তাই বেশি একটা মানে পরিশ্রম হয়নি, শুধু এক হাতেই ওই যে কড়াইটা বসিয়ে দিলাম। একটু ছেলে যেহেতু ঘুম থেকে উঠছে তাই কিন্তু ও কান্নাকাটি করতে চাইছে বলে এইরকম একটু ঘোরাঘুরি করছে। আসলে সমস্ত বাচ্চাই ঘুম থেকে ওঠার পর একটু কান্নাকাটি করতে চায়। এদিকে দেখো বাসি ভাত বলো পান্তা ভাত বলো শুকনো লঙ্কা ছাড়া কিন্তু জমে না, এই জন্য 3-4টা আমি শুকনো লঙ্কা ভেজে নিলাম। আসলে শুকনো লঙ্কার একটা আলাদাই গন্ধ আছে, যেটা পান্তা ভাতে আমার ভীষণ ভালো লাগে। তবে আজকে পান্তা ভাত না, একটু আজকে মানে বাসি ভাতই রয়েছে। এইদিকে বেশি একটা সয়াবিনও নেই, বোনকে বললাম তুই খাবি কিনা, ও বলল খাবে না, যেহেতু পেঁয়াজ বর্তমানে খাওয়া যায় না, মানে ওই যে নিরামিষ চলছে। তবে মা বলছে তোদের যদি খেতে ইচ্ছা করে তোরা সাইডে খেতে পারিস, তবে আমাদেরও ইচ্ছা করে না, কারণ ওই যে একবার নিরামিষ আমিষ এরকম করে গন্ডগোল হয়ে যায়। এদিকে আমার সয়াবিনটাও ভাজা হয়ে গেছে, তারপর ছেলেকে কিন্তু আমি আমার মায়ের কোলে দিয়েছি। মা ওই যে একটু রাস্তার দিকে নিয়ে এসেছে, এখন হচ্ছে আমি ভাতটা খাবো। আমার বোনকে বললাম খাইলে খা, ও বললো না খাবে না, তারপর ও দুটো সয়াবিন মুখে দিল। এদিকে আমি ভাতটাও রেডি করে নিলাম। সত্যি কথা বলতে কুরকুরে সয়াবিন ভাজাটা আমার ভীষণ পছন্দ, তার উপর যদি এখানে একটু পেঁয়াজ থাকতো তাহলে কিন্তু একদম জমে যেত। বাবা এখনই এই যে বাজার থেকে আসলো, মাছ নিয়ে আসছে। আমাদের তো নিরামিষ, এখন গ্যাসে রান্না করতে হবে, মাছটা রেখে দেই, বোন রান্না করতেছে। সব বোনেরাই গিয়েছিল পড়তে, ছোট বোন বাড়িতে এসে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। আর বাবা যেহেতু বাজার থেকে মাছ নিয়ে আসলো তাই মা বলছে মাছটা কেটেতে। আর এখন তো আমাদের নিরামিষ চলছে, আর মাছটা এনেছে বলে কিন্তু মা অনেকটা রেগেই গেছে, কারণ নিরামিষের দিনে যদি কোনো জিনিস আমিষ রান্না করা হয় তবে দেখবে একটা মানে ছোঁয়াছুঁয়ির ভয় থেকেই যায়। আর যেহেতু আমাদের বাড়িতে সবাই এখনও ছোট ছোট, মানে আমরা 4 বোন, 4 বোনের মধ্যে আমি বড়, তাহলে ভাবো আমার থেকে সবাই ছোট ছোট, তারা তো সবাই অতটা কম বোঝে, কখন ছোঁয়াছুঁয়ি করে ফেলে তার ঠিক নেই। আর মাছ বেশি একটা আনিনি, যেহেতু মাছ মা খাবে না। আমরা এদিকে 4 বোন, বাবা আর আমার ছেলে, ওই 6টা পিস ছিল, একটা মাথা ছিল। তবে মাছের না পেটিগুলো আনিনি, পেটির দিক থেকে কাঁটাটা একটু কম থাকে, তাতে কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো যায়। আর গোল যে যে রিং করে, রিং পিসগুলোতে অনেকটাই কাটা থাকে। এইসব কাজ আগে আমি একদমই পারতাম না, তবে এখন আস্তে আস্তে শিখতেছি। আর যখন দেখবা যে জিনিসটা কেউ খায় না সেই জিনিসটা একটু কমই ছোঁয়াছুঁয়ি করে। এদিকে দেখো মাছগুলো আমার বেচা হয়েই গেছে। এই কাণ্ড দেখো, নিজেদের জমি লাউ শাক, মূলো শাক, লাল শাক এগুলো বিক্রি করে নিয়ে আসছে পাট শাক। কয়েকদিন থেকে তো এই শাকগুলো খাওয়াচ্ছে, মানে আমাদের বাড়ির শাকগুলো, তাই নাকি আর এই শাকগুলো খাওয়া মানে খেতে ইচ্ছে করছে না বাবার। কিছুদিন আগেই কিন্তু আমাদের পাট শাক বিক্রি করেছিল, এখন পাট শাকটা নেই। আর আজকে দেখো পাট শাকই কিনে এনেছে মা। এদিকে শাকগুলো আর কি কেটে দিল, তাই এখন আমি ভালো করে ধুয়ে বোনকে দিচ্ছি। আসলে আমাদের বাড়িতে কি হয়, যদি মানে রান্না বসায় একজন, আর যদি বাড়িতে সবাই মোটামুটি থাকে হাতে হাতে সমস্ত কিছুই করে দেয়, আর যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু নিজেই সমস্তটা করতে হয়। যেমন আমি যদি কোনো দিন রান্না করি তাহলে দেখবা সেদিন বাড়িতে কেউ থাকে না। আসলে আমি সেদিনে রান্না করি যেদিন বাড়িতে কেউ থাকে না, সবাই ব্যস্ত থাকে, বাধ্য হয়ে যেদিন করতে হয়। এদিকে দেখো শাকটা ধোয়া হয়ে গেছে, শাকে না বেশি একটা মানে বালু ছিল না, কোনো কোনো দিন তো প্রচুর বালু থাকে। স্নান করার আগেই জামা কাপড়গুলো সেলে ধুয়ে দিয়েছি। আর এদিকে জামা কাপড়গুলো ধুতে ধুতে আমিও একদম ভিজে গিয়েছি, তাই ভাবলাম না আগে স্নান করি তারপর জামা কাপড়গুলো রোদে দেওয়া যাবে। সেই বেশি একটা জামা কাপড় ছিল না, সকালবেলা যেহেতু একবার আমি জামা কাপড় ধুয়েই দেই, ওই যে শীতের দিন যেহেতু একটু দেরি করে জামা কাপড়গুলো মানে খোলা হয়, সেই জামা কাপড়গুলোই ধুয়ে দিয়ে স্নান করলাম। এদিকে দেখো ছেলেদের জন্য একটু ডালিয়ার খিচুড়ি বসিয়ে দিয়েছি। অনেক দিন থেকে ওদের ডালি মানে খিচুড়িটা খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি খাওয়াই। আর যদি পেটির মাছ থাকতো তাহলে অনেকটা ভালো হতো, তাহলে মাছ দিয়েই ভাত খাওয়াইতাম। পেটির মাছ নেই বলে ভাবলাম যে ডালিয়ার খিচুড়িটা দিই আর অল্প একটু মাছ দিয়ে খিচুড়িটা খাওয়াবো। এদিকে
মাছ কিন্তু সবসময় ডুবো তেলেই ভাজতে ভালো লাগে। অনেককে দেখেছি আমি যে অল্প একটু তেল দেয় তারপর মাছ ভাজে, ওইরকম করে কেন জানি না আমি পারি না। আর সবাই বলে আমি নাকি তেলে মশলায় রাঁধুনি, মানে তেল মশলা ছাড়া আমি একটুও রান্না করতে পারি না। বিশেষ করে মশলা না হলেও চলবে, কিন্তু আমাকে তেলটা লাগবে, তেল ছাড়া একদম রান্না করতে পারি না। আর দেখো কি সুন্দর করে মানে লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। এরকম লাল লাল করে ভেজে নিলে কিন্তু অনেকটাই ভালো হয়। আর হালকা মাছ ভাজা কেন জানি না আমার পছন্দই হয় না, এরকম মানে মুচমুচে ভাজাটা আমার বেশি পছন্দ হয়। বোন শাক রান্না করেছিল, ঘন্ট রান্না করেছিল, তো সেগুলো দিয়ে তো একবার ভাত খাওয়া হয়ে গেছে। ভেবেছিলাম মাছটা ভাজা করে রাখবো। বাবা বলতেছে একটু আলু দিয়ে পাতলা করে ঝোল কর আর ধনিয়া পাতা দিস, তাহলে অনেক সুন্দর গন্ধ বেরোবে। এখন তো ধনিয়া পাতা সিজন, তার উপর আমাদের নিজেদের মানে ছোট ছোট ধনিয়া পাতা, যেগুলো স্বাদ একদম ভরপুর। আমার তো একদমই মাছের ঝোল করতে ইচ্ছে করছিল না, বাবার কথা ফেলতে না পড়ে আলুটা কাটতে বসেছি। আর আমিষ নিরামিষের ব্যাপার না একটু কেমন লাগে, যেহেতু রান্নাঘরে সমস্ত কিছু শিল্প। ঠাকুরের সামনে শালুক কাপড় বাঁশে বেঁধে মানে লাগাইতে হয়, এইটাকে বলে নিঃসান। তো এটা কালী পুজোর দিনেই বাবাকে লাগাইতে বলছিল, সেদিন সমস্ত কিছু রেডি করেছিল, কিন্তু রেডি করতে করতে সন্ধ্যা হয়েছে, সেদিন আর লাগায়নি। তো আজকে এই যে লাগাচ্ছে বাবা। এই যে দেখো কালো জিরে, কাছ থেকে দেখাই। আর এটা হচ্ছে খাঁটি সর্ষের তেল, শেষ হয়ে গেছে, এটাকে ভাজা তেল বানাইতে হবে। আর এখানে রয়েছে কর্পূর। এই কর্পূর মানে এই যে কালো জিরে, এগুলো দিয়ে ভাজা তেল বানাইতে হবে। এখন হচ্ছে মানে বাজনা পার্টি চলে আসছে, সবাই নাচ করতে করতে জল বরণ করতে গেছে। আমার যাওয়ার কথা ছিল এবং ভীষণ পরিমাণে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি যেতে পারলাম না, কারণ দুপুর হইতে হইতে আমার ছেলে আজকে আবার অসুস্থ হয়ে পড়েছে। হয়তো বা 1 সপ্তাহ হলো ও ঠিক হয়েছে, এখন মনে হয় ওর ব্লাড টেস্ট করতে হবে। ইমিউনিটি মানে খুবই খারাপ, এতটা মানে শক্তিশালী না ও, মানে কেন জানি না খুবই নর্মাল হয়ে যাচ্ছে, কোনো কিছু ঠিকঠাক সহ্য করতে পারছে না, এত পরিমাণে সর্দি মানে কাশি হচ্ছে। এই যে বিকেল টাইমে কোলে করে মানে খাওয়াইলাম, খিচুড়ি বানিয়েছি, সেটা দুপুরবেলা খাওয়াইছিলাম একটু, বাকিটা যে বিকেলবেলা খাওয়াইলাম, এখন ঘুমোচ্ছে। তো সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। ভেবেছিলাম তো নাচবো, একটু সাজবো, কারণ অনেক দিন থেকেও নাচানাচি হয় না, আর নাচতেও আমার মোটামুটি ভালোই লাগে। যাই হোক, ভগবান আমার সঙ্গে কী করছে ভগবানই জানে। দেখা যাক কতদূর, যতদূর সম্ভব, যতটা আমি চেষ্টা করেই যাচ্ছি। এখন তার জন্য যে ভাজা তেলটা বানানো হবে, মা বানাবে, কারণ রাত্রিবেলা আজকে প্রচুর পরিমাণে যদি বুকে একটু মালিশ করা যায়, কালকে একটু মানে ঠিকঠাক হবে। এই যে দেখো তোমরাই, আমার ছেলে কি দুষ্টমিটাই না করে। প্রত্যেক দিন রাত ওই 3টার দিকে উঠেই ওরা এই যে খাটের সামনের যে স্টিলটা আছে এটা ধরে দাঁড়ায়, জানলাটা খুলতে চায়। বলো তোমরাই, ওরা কি এই কম বয়সে জানলা খুলতে পারে? সন্ধ্যা সকাল ওরা এইটাই করে। আর এই জায়গাটাতে ওদের কতবার যে মানে ব্যথা লাগে তার তো ঠিক নেই, তবু বিছানায় যদি নামাই দেয় এই জায়গাটা দিয়ে তারা যায়। পারলাম না, এই যে অবস্থায় আসছি এইদিকে দেখো নাচ বন্ধ হয়ে গেছে, কিন্তু লোকজন দেখো নাচ কিন্তু বন্ধ হয়ে গেছে, বাসনা একদম রাগ হয়ে গেছে, বাসনা পার্টি, ওইদিকে পুজো চলছে।